আপনারা এতক্ষণ হয়তো হেডলাইন এবং ব্যানার দেখে চিন্তিত হয়ে পড়েছেন যে হঠাৎ করে কিভাবে বললাম যে হাদি হত্যাকারী ফয়সাল পুলিশ হেফাজতে। জি, আপনি যেটা শুনছেন সেটাই সত্য। তার কারণটা কি আমি আপনাদেরকে বলি। ঠিক হাদিকে গুলি করার পর 24 ঘন্টাও যায়নি, 6 থেকে 7 ঘন্টার ভেতরে আমেরিকা থেকে জুলকার নাইন সায়ের সে বলে দিল যে হাদি হত্যাকারীরা ইন্ডিয়া পালিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন সেটা ধরতে পারেনি। এবং পরবর্তীতে আপনারা দেখলেন যে হাদির হত্যাকারীদেরকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে অনুরোধ জানিয়েছে। এরপরে আবার হাদিকে ফিরিয়ে দেওয়ার দাবিতে সারা বাংলাদেশের সমস্ত ইন্ডিয়ান যে কনসুলেট গুলো ছিল সবগুলোতে আক্রমণও করেছে। এরপরও হাদির হত্যাকারীর কোনো আসলে হদিস নেই, সে আসলে কোথায় আছে। ইন্ডিয়া বলেছে যে তাদের এখানে তারা এখনো কাউকে ধরেনি অবৈধ অনুপ্রবেশকারী, কারণ ইন্ডিয়ান বর্ডার টোটালি সিলড আপ। তাহলে বাংলাদেশ বর্ডারও সিল আপ। এবং পাকিস্তানের একটা পত্রিকাতে আপনারা গত 2 দিন আগে দেখবেন যে বাংলাদেশ সেনাবাহিনী বিজেপি মিলে আমাদের যত সমরাস্ত্র আছে সবগুলো নাকি ইন্ডিয়ান বর্ডারের কাছে নিয়ে গেছে। সেইখানে আপনার তুর্কি থেকে পাওয়া বিভিন্ন গাইডেড মিসাইল যেগুলো নির্ভুল নিশানা, এগুলো সব নাকি ওখানে হাজির। তাহলে বাংলাদেশ সেনাবাহিনীও পুরোটা আসলে গত 2 সপ্তাহ ধরে বর্ডারে হাজির। তাহলে এই ভাই কই থেকে পালাইলেন, এটা যেমন একটা ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। এবং আরেকটা ইনফরমেশন, যেটা 176 কোটি টাকার চেক পাওয়া গেছে ফয়সালের বাড়ি থেকে, বোনের বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, সব জায়গা থেকে। সেইটা কোন ব্যাংকের চেক বা কিসের চেক এইটা কিন্তু বলেনি। এবং যতটুকু ইনফরমেশন আছে সেইটাতে হাবিব ব্যাংকের 16টা চেক, হাবিব ব্যাংক লিমিটেড, যেটা পাকিস্তানের হাবিব ব্যাংক, বাংলাদেশে আছে মতিঝিল একটা শাখা আছে, সেইটার 16টা চেক পাওয়া গেছে ফয়সালের বাড়িতে। এবং এনবিপি, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, এইটার পাওয়া গেছে 13টা চেক। 16টা এবং 13টা মিলে 29টা চেকেই আছে প্রায় 120 কোটি টাকা। এগুলো দুটোটাই পাকিস্তানের ব্যাংক। এবং এই চেকগুলো সব ওখান থেকে উদ্ধার হয়েছে, কিন্তু সেইটা এই মুহূর্তে বলছে না, কারণ এটা যদি বলে তাহলে বহু রথী মহারথী ধরা খেয়ে যাবে। পুরাটাই আইএস এর নিয়ন্ত্রণে এই 2 ব্যাংকের চেকই তার কাছে ছিল। যদিও এখন যতটুকু শোনা যাচ্ছে যেই 65 লক্ষ টাকা নাকি ফয়সালের ব্যাংকে আছে সেইটাও ট্রান্সফার্ড বাই হাবিব ব্যাংক থেকে সেটা ট্রান্সফার হয়ে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছিল, এটা কিন্তু কেউ বলছে না। এখন পুলিশের হাতে আছে, যেটা বলছিলাম যে পুলিশের হাতে আছে। হ্যাঁ, পুলিশের হাতে আছে এবং তাকে আসলে আমরা কেউই কখনো জীবিত দেখব না। ফয়সালকে দেখা যাবে যে হয়তো ক্রসফায়ারে মারা গেছে বা দুর্ঘটনায় মারা গেছে, এরকম একটা নাটক সাজানোর ফুল প্লেস প্ল্যান। এবং সেটা হইতে পারে 25শে ডিসেম্বরের আগে, হতে পারে 25শে ডিসেম্বরের পরে। কখন কোথায় কিভাবে হবে সেটা হয়তো যখন ঘটনাটা ঘটে যাবে তখনই জানা যাবে। তবে ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে গত শুক্রবারে বাংলাদেশ সেনাপ্রধানের যখন কথা হয়েছে তখন ইন্ডিয়ান সেনাপ্রধানও চাপ দিয়েছে যে হাদির হত্যাকারী তোমাদের কাছে আছে, তোমরা যদি প্রকাশ না করে দেয়, পুলিশ ডিজিএফআই যদি প্রকাশ করে না দেয়, তাহলে সেইটা আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে কোথা থেকে কখন ধরেছ সব বলে দিব। এটাতেই বড় গন্ডগোল। এবং আপনাদেরকে এর আগের 2টা ভিডিওতে আমি বলেছিলাম যে দেখেন, এই যে ওরা 24 ঘন্টার আলটিমেটাম দিল শনিবারে লাশ দাফনের পর, 24 ঘন্টার আলটিমেটাম, এই আলটিমেটামের কিছুই হবে না, কারণ রক্ত ঠান্ডা হয়ে যাবে, এই আলটিমেটামের কিছু হবে না। আজকে আপনারা দেখেন যে আমাদের ইত্তেফাক পত্রিকা সব বিভিন্ন পত্রিকায় আছে যে ওদের রক্ত আসলে ঠান্ডা হয়ে গেছে। এবং হাদির হত্যাকারীরা কোথায় আছে এটা এখনো পুলিশ জানে না বলে পুলিশ নিজেও বলছে, কিন্তু আছে আসলে পুলিশের কাছে। এবং পুলিশ তাকে যে কোনো মুহূর্তে তাকে শুট আউট করে বলবে যে সে পালিয়ে যাচ্ছিল, আমরা ধরতে চেষ্টা করেছি, হয়তো উল্টা আমাদেরকে গুলি করেছে, যার কারণে আমরা গুলি করে দিয়েছি। এরই মধ্যে 1-2জন পুলিশ, ওই যে হিন্দি ফিল্মে দেখেন না যে নিজেরা নিজেদের গুলি করে দেয়, হাতে লাগে বা পেটের কোথাও দিয়ে লাগে, পায়ের কোথাও দিয়ে লাগে, মানে সামান্য একটু ছিঁড়ে যাবে, আহত হবে, এইটাই। কিন্তু ওই বেটার জীবন যাবে। এবং একজন না, হাদির সাথে সে মোটরসাইকেলের যে ড্রাইভার ছিল সেও আছে, দোনোজনে মারা যাবে। এবং দোনোজনের লাশই আপনারা
অপঘাতে মৃত্যুর লাশ পাবেন। আপনারা গতকালকে বিভিন্ন ইউটিউবে দেখেছেন যে হাদির এক বোন বলেছে, সরি হাদির বোন না, ফয়সালের বোন বলেছে হাদিকে যেভাবে ফয়সাল মেরেছে আমরা চাই ফয়সালও সেভাবে শুট আউটে মারা যাক, গুলি করে মারা হোক, ওরও মাথায় গুলি করে দেওয়া হোক। এগুলো হচ্ছে আবার হাইপ তোলা। আজকে সকালের যে ভিডিওটা পেয়েছিলেন আপনারা, ওই যে আমি বলেছিলাম যে রয়ের, অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাই পাক্যাদের সাথে রয়ের কি সম্পর্ক। তো ভাই পাক্যাদের সাথে রয়ের সম্পর্কটা হচ্ছে যে এই সবকিছু করে একটা লোককে তৈরি করে আনে, আর তখন পাক্যাদের চিন্তা থাকে যে আরে এ তো বেশ ভারত বিরোধী, তারে ফালাই দিলে দোষটা যায় পড়বে কোথায়? ভারতের উপরে। এটা হচ্ছে সিস্টেম। তৈরি করে দিচ্ছে, কিন্তু যারে যারে তৈরি করে দিচ্ছে, এরপরে পাইকারা ফালাচ্ছে। এটা হচ্ছে নর্মাল সিস্টেম। লরেন্স বিষ্ণু মনে আছে, জেড নিরাপত্তা পায় সালমান খান, তার ঘরের ভিতরে যাইয়া তার পোলাপাইন গুলি করে দেয়। কই কানাডায় খালিস্তানপন্থী নেতা মারা যায়, কিন্তু লরেন্স বিষ্ণু কোথায়? তিহার জেলে। এগুলো সব সায়েন্স। এটার জন্য রকেট সায়েন্স পড়ার দরকার নেই, এটা এমনি বোঝা যায়। সুতরাং একটা জিনিস খেয়াল রাখেন, হাদির হত্যাকারীরা আছে, হাদির হত্যাকারী ফয়সাল এবং ড্রাইভার দুইজনই আছে পুলিশের কাছে। যে কোনো মুহূর্তে তাদের ক্রস ফায়ারের লাশ পাবে, এটাই হচ্ছে যে 100% গ্যারান্টেড সত্য কথা। এবং এটা দেখবেন হয় 25 তারিখের আগে, নাই 25 তারিখের পরে, ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসের ভেতরে যা ঘটবে, দেখতে থাকুন। এই প্রথম কোন বাংলা অনলাইন নিউজ প্ল্যাটফর্মকে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা, মানে ভিডিও সাক্ষাৎকার, এবং পত্রিকায় মুদ্রণও হয়েছে। কলকাতার দ্য ওয়ালের সঙ্গে কথা বলেছেন তিনি। এই সাক্ষাৎকারটি নিয়েছেন দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক অমল সরকার, একজন সিনিয়র সাংবাদিক। এই সাক্ষাৎকারে অনেক গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী কথা বলেছেন শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই প্রথম তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলেছেন। নিশ্চয়ই আপনি জানতে চাইছেন যে কি বলেছেন শেখ হাসিনা, কে হতে যাচ্ছেন দলের নতুন নেতা, ভবিষ্যৎ নেতা। এ প্রসঙ্গে সাংবাদিক অমল সরকার আওয়ামী লীগ সভাপতিকে প্রশ্ন করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মানে প্রধানমন্ত্রীর পুত্র, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় কিংবা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, এই দুজনের মধ্যে কাকে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা হিসেবে চিন্তা করছেন বা ঠিক করছেন বা করবেন, নাকি নতুন কাউকে বেছে নেবেন তিনি এবং তার দল। আমরা প্রশ্নটা করে রাখি, কে হচ্ছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা? জয়, পুতুল, নাকি নতুন কেউ, অন্য কেউ? আগেই বলেছি সাক্ষাৎকারটি একটু ব্যতিক্রমী এবং গুরুত্বপূর্ণ, কারণ এখানে শেখ হাসিনা বর্তমান এবং এই সময়ের রাজনীতি বা পরিস্থিতি নিয়ে শুধু কথা বলেননি, ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্দেশনা দিয়েছেন। তাও এমন এক সময়ে যখন আওয়ামী লীগ দেশে কার্যত নিষিদ্ধ, নেতাকর্মীরা ভয়াবহ চাপ এবং আক্রমণের মুখে, এবং দেশের সার্বিক রাজনীতি তথা ভবিষ্যৎ অনেকটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, বলতে পারেন গভীর সংকটে। সিনিয়র সাংবাদিক অমল সরকার অনেক বিষয়ে শেখ হাসিনাকে প্রশ্ন করেছেন। এর মধ্যে অন্যতম হলো প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ইস্যু। শেখ হাসিনা বলেছেন এই প্রসঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের ইচ্ছা প্রমাণ করে তিনি কতটা অসম্ভব অবস্থার মধ্যে পড়েছিলেন, মানে অসহায় অবস্থার মধ্যে পড়েছিলেন বা আছেন। হাসিনা বলেন, গত 16 মাসে দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা এবং সাংবিধানিক ভারসাম্য ভেঙে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি এখনো বাংলাদেশের সাংবিধানিকভাবে নিয়োগপ্রাপ্ত শেষ নেতা। দর্শক, শেখ হাসিনা তার এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বড় অভিযোগ তুলেছেন। সেটা হলো রাষ্ট্র পরিচালনা সাংবিধানিক কাঠামোর বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশে এখন অনেকেই গৃহযুদ্ধের আশঙ্কা করেন। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে শেখ হাসিনা দায়িত্বহীন কণ্ঠে বলেছেন, বাংলাদেশের মানুষ গৃহযুদ্ধ চায় না, তারা তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। শেখ হাসিনা অভিযোগ করেন,
দেশে চরমপন্থী গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, যারা সাংবাদিক, সংখ্যালঘু এবং বিরোধী কণ্ঠকে ভয় দেখাচ্ছে। এই নৈরাজ্যের জন্য তিনি বর্তমান শাসন ব্যবস্থা এবং শাসককে দায়ী করেন। শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে অমল সরকারের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, এটি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, মানে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নিয়েছেন, এটির কথা তিনি বলছেন, এটি আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন। তিনি বলেন, ভারত চরমপন্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গণতন্ত্রের পাশে দাঁড়িয়েছে। এটাকেই তিনি নয়াদিল্লি ঢাকা সম্পর্কের নতুন মাত্রা হিসেবে বর্ণনা করেছেন এবং এজন্য গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি এবং ভারতের প্রতি, ভারত সরকারের প্রতি, ভারতের জনগণের প্রতি। প্রধানমন্ত্রী মোদীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া সম্পর্কে শেখ হাসিনা বলেন, মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলতে 2024-এর 5 আগস্ট যে তাৎক্ষণিক সিদ্ধান্তে তিনি যেতে পারলেন, সেখানে আশ্রয় পেলেন, সেটি আসলে তিনি করছেন। তিনি বলছেন, এটা ছিল সহমর্মিতা এবং প্রজ্ঞার প্রতিফলন। প্রজ্ঞাটা কার? নরেন্দ্র মোদীর। তিনি বুঝেছিলেন, নরেন্দ্র মোদী বুঝেছিলেন, এটি শুধু বিপদে পড়া এক প্রতিবেশীকে আশ্রয় দেওয়ার বিষয় নয়, বরং দুই দেশের অভিন্ন গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ভিত্তিকে সমর্থন করার বিষয়। নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দিয়েছে, ভারত চরমপন্থী শক্তিকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে নতুনভাবে গড়ে উঠতে দেবে না। এই পদক্ষেপ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, বলছেন শেখ হাসিনা। অমল সরকার জানতে চেয়েছেন, দেশে না থেকেও আপনি এখন দেশে আছেন, বরং অধিক সক্রিয় আছেন। আপনারা বুঝতেই পেরেছেন যে ভার্চুয়ালি তিনি যে সংযুক্ত আছেন দেশের নেতা কর্মীদের সঙ্গে, এটিকেই তিনি আসলে প্রশ্নে এনেছেন। এর মূলমন্ত্র কি, এর আউটকাম কি, এটি জানতে চেয়েছেন। জবাবে শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তি আসলে এই জন্য কৃতিত্ব পায়। প্রযুক্তি তাকে মানুষের কাছ থেকে দূরের বদলে কাছে থাকতে সাহায্য করছে, অধিক কাছাকাছি এনেছে। রাজনীতিতে বা ক্ষমতায় বৈধতার প্রশ্নে শেখ হাসিনা বলেন, বৈধতা আসে মানুষের মূল্যবোধ থেকে, অফিস দখল করা থেকে নয়। খুবই ইঙ্গিতপূর্ণ এই কথা রাজনীতির অনেক বড় পাঠ বলে মনে করেন পর্যবেক্ষকরা। হয়তো শেখ হাসিনা বুঝিয়েছেন, ক্ষমতা আর জনপ্রিয়তা এক জিনিস নয়। নিশ্চয়ই এক তো নয়। অমল সরকার সুস্পষ্ট প্রশ্ন করেই জানতে চেয়েছেন, তাহলে এই যে প্রেক্ষাপটে আওয়ামী লীগকে বদলাবে? কি ভাবছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব? দর্শক, আমি মনে করি এটি এই সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। শেখ হাসিনা এই প্রশ্নের জবাবে স্বীকার করেছেন, দলে নতুন নেতৃত্বের দাবি কিন্তু যৌক্তিক। এখনই মানে তিনি এটি এভাবে বলেছেন যে একই মুখ নিয়ে ফিরে এসে ভিন্ন ফল কিন্তু আশা করা যায় না। এছাড়া তৃণমূল থেকেও পরিবর্তনের দাবি আসছে, এটিও তিনি স্বীকার করেছেন। একই সঙ্গে এটাও বলেছেন, কিছু নেতা মানুষের সঙ্গে যোগাযোগ হারিয়েছেন, মানে বিদ্যমান যারা নেতা আছেন তাদের কারো কারো কথা তিনি বলছেন। অনেকে তরুণদের মনোভাব বুঝতে ব্যর্থ হয়েছেন, অথচ দলে এমন নেতা প্রয়োজন যারা প্রজন্মগত বিভাজন ঘোচাতে সক্ষম। তিনি আরো বলছেন যে দল এমন নেতা চায় যারা ঐতিহ্যবাহী সংগঠন গড়ে তোলার কৌশল যেমন বোঝেন বা বুঝবেন, তেমনি আধুনিক যোগাযোগ ব্যবস্থাও আয়ত্তে রাখেন বা রাখতে পারবেন। যারা মাঠে কাজ করা শ্রমিকদের সঙ্গে, কৃষকের সঙ্গে যেমন সংযোগ স্থাপন করতে পারেন বা পারবেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলতে পারেন বা পারবেন। স্পষ্ট কিন্তু কথাগুলো। সর্বোপরি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দলকে, মানে আওয়ামী লীগকে পরিবর্তনের সঙ্গে সময়ের সাথে সাথে খাপ খাইয়ে এগিয়ে নিতে পারেন এবং শক্তিশালী জবাবদিহির ব্যবস্থা গড়ে তুলতে পারেন। মানে এমন নেতৃত্ব আসলে তিনি চাইছেন। দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা শুধু বক্তব্য নয়, কেবলই পলিটিক্যাল স্টেটমেন্ট নয়, এটা এর চেয়ে বেশি কিছু, কার্যত রাজনৈতিক আত্মসমালোচনা, যেটা শেখ হাসিনার জন্য এবং আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে খুব জরুরি বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। এবার কথা শুনবো জয় পুতুল প্রসঙ্গে, কিংবা
পরিবারতন্ত্রের প্রশ্নে, অথবা অন্য কেউ কি আসবেন আওয়ামী লীগের নতুন নেতৃত্বে, ভবিষ্যৎ নেতৃত্বে, সেটি জানতে চাইব। একথা ঠিক, আওয়ামী লীগেরও অনেকেই হয়তো চান হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল আওয়ামী লীগের নেতৃত্বে আসুন, এরকম একটি গুঞ্জন, এরকম একটি আওয়াজ কিন্তু আছে। এ বিষয়ে দ্য ওয়ালকে শেখ হাসিনা স্পষ্ট করে জবাব দিয়েছেন, বলেছেন আওয়ামী লীগ কোনো পারিবারিক দল নয়, লক্ষ লক্ষ মানুষের দল। জয় বা পুতুল যদি দায়িত্ব পান তা হতে হবে যোগ্যতার ভিত্তিতে এবং দলের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিটি জেলা থেকে নতুন প্রজন্মের নেতৃত্ব উঠে আসতে হবে, মানে পরিষ্কার গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়ে নেতা তৈরি হতে হবে, চাপিয়ে দেওয়ার বিষয় নয় বলেই আমি বুঝতে পারছি। দর্শক, আপনিও বুঝে নিন শেখ হাসিনা কি বোঝাতে চেয়েছেন আসলে এই কথাগুলোর মাধ্যমে। আর বড় করব না, শেষ করতে চাই। তার আগে আপনার জন্য প্রশ্ন, আপনি কি মনে করেন নতুন নেতৃত্ব ছাড়া আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত। এটা বলার অপেক্ষা রাখে না। প্রথম আলো এবং ডেইলি স্টার পুরানো এটা সরকারের ভেতর থেকে একটা অংশ কাজ করছে। এটা যে নাহিদ ইসলাম বলছে আজকে আনুষ্ঠানিকভাবে, সেই জন্যই না, একেবারে একটু ক্লিয়ার। বিএনপি সালাউদ্দিন আহমেদ যখন তথ্যটা প্রকাশ করলেন যে গোয়েন্দা রিপোর্ট ছিল এরকম হইতে পারে, তারপরেও সরকার ব্যবস্থা নেয়নি, ফলে সরকারের কোনো একটা অংশ এটা করছে, এটা চোখ বন্ধ করে এই অভিযোগ এই সরকারের প্রতি করে, এবং সরকারকে এর মূল্য দিতে হবে। এর মূল্য দিতে হবে, তারা দিচ্ছে। সারা বিশ্বে বাংলাদেশের নাক কান ছোট করে ফেলছে। সারা পৃথিবী জানবে বাংলাদেশে একটা এরকম উগ্রপন্থী গোষ্ঠী আছে যারা চাইলেও এই দেশের জনপ্রিয় দুইটা পত্রিকা এবং ইন্টারন্যাশনালি স্বীকৃত দুইটা পত্রিকাকে চাইলেই একদম শাটডাউন করে দিতে পারে। এটা একদম কমন সিগন্যাল। তারপরে দেখেন সমস্ত হিসাব নিকাশ, শাহবাগ থেকে লোকজন আসলো, 2 ঘন্টার সময় নিয়ে আসলো, জড়ো হইলো, ঘোষণা দিয়ে জড়ো হইলো। প্রথম আলো, ডেইলি স্টার, ভারতের চর, ভারতের দালাল, এসব বলে সবসময় গালিগালাজ করে। ওই যে বলে না, ওসমান হাদিকে ভারত বিদ্বেষী সমালোচনা করাটা তাকে যোগ্য করা হয়েছিল এই টাইপের একটা পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য। এরকম প্রথম আলোকেও তারা দীর্ঘদিন ধরে, প্রথম আলো, ডেইলি স্টারকে ভারতের দালাল হ্যান ত্যান বইলা এটা তারা একটা প্লট তৈরি করে রাখছিল। সেই প্লটটা যখন বাস্তবায়ন করতে আসলো তখন আইন শৃঙ্খলা বাহিনী, আজকে পুলিশ নাকি বলতেছে যে তারা মাইর খাইতো, কয়েকজন মারা যেত, এই জন্য নাকি ফিরে নাই। তো এই টাইপের মব ফিরায় কেমনে? তাহলে সরকারের দিক থেকে নিষেধ ছিল? এরকম ইঙ্গিত ছিল কি যে যাও করতে থাকো, করতে দাও, যা করতে চাই করতে দাও, সেরকম কোনো ইঙ্গিত ছিল কিনা? দেখ, সেই সময় এসে আরেকজন মুখ খুলেছেন। তিনি বলছেন সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়। কে বলেছেন জানেন? সরকারেরই কাছের মানুষ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রথম আলো, ডেইলি স্টারে হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত অপরাধ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সকালে সোনারগাঁ পেনফিসিফিক হোটেলে মব ভায়োলেন্স আক্রান্ত বাংলাদেশ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান ও শহীদ শরীফ ওসমান হাদির নাম ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এতে সরকারের ভেতরে একটি অংশের সংশ্লিষ্টতা, রাজনৈতিক ব্যাকআপ এবং পূর্ব পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। ওসমান হাদি মারা যাওয়ার আগে যা হয়েছে, মানে পরপর যা হয়েছে এবং এখনো হচ্ছে, সবকিছুই নাহিদ ইসলাম বলছেন এটা একটা পরিকল্পনার অংশ। এই যে নির্বাচন, ওসমান হাদিকে মারা যাওয়ার কজ ধরে, তাকে মেরে ফেলার কজ ধরে নির্বাচন বানচাল করতে হবে, এটাও কি তাহলে সেই পরিকল্পনা অংশ না? যে হাদি এইভাবে শেষ হয়ে যাবে, তারপরে এটা ধরে নির্বাচনটা বানচাল করবে, নির্বাচন না হওয়ার দাবি তুলবে। পরিষ্কার হয় কিনা হিসাব? নাহিদ ইসলাম সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার নিশ্চিত করতে সরকারকে বাধ্য করার আহ্বান জানান। সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, নোয়াব যৌথভাবে এই প্রোগ্রামটার আয়োজন করেছিল। বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্রের বিকাশে সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, পেশাজীবী মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ এখন সময়ের দাবি। এই যে নাহিদ ইসলাম যে থলের বিড়াল বের করে দিলেন, গোমর ফাঁস করে দিলেন, এখন মামলা কার নামে হওয়া উচিত বলেন? প্রথম আলো অজ্ঞাতনামা 500 জনের নামে মামলা করেছে, কিন্তু সত্যিকারের মামলাটা কার নামে হওয়া উচিত? কারা এটা অর্ডার দিয়েছে, নির্দেশ দিয়েছে কে? কারা পেছন থেকে আইন শৃঙ্খলা বাহিনী যেন কাজ না করে সেইটা মেকানিজম করেছে? তাদের নাম কি কখনো বের হয়ে আসবে? সবচেয়ে ধিক্কার লাগে, সবচেয়ে লজ্জা লাগে, প্রথম আলো, ডেইলি স্টার ছাপছেন তো, লিখছেন তো, সাংবাদিকতা করতে দিচ্ছেন না কেন? আপনারা বের করেন না, কত কিছুই তো গোমর উন্মোচন করেন, আপনারা বের করেন আপনাদের অফিসে
কে কে কোথায় বসে প্লটে গেছে, খুব কি কষ্ট, আমাকে অ্যাসাইনমেন্ট দেন, আমাকে অ্যাসাইনমেন্ট দেন, নির্দিষ্ট টাইমটা দিয়ে দিবেন, আমি তদন্ত করে বের করি, ইনকোয়ারি করেছি তো আপনাদের সঙ্গে বহু বহু নিউজ শেয়ার করেছি, বহু কিছু নিয়ে আলোচনা করেছি। আপনাদের তুখুর রিপোর্টার এখনো বেশ কয়েকজন আছে। বিষয়টা কি জানেন? ভীতি, প্রচন্ড ভীতি। আমি প্রথম আলোর দায়িত্বশীল নিউজ ম্যানেজমেন্টের একজন, আমি আর তাকে নাম ধরে ছোট করতে চাই না, এক সময় ওই 96 আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়ে নির্যাতিত একজন সাংবাদিক, আওয়ামী লীগ সরকার দিয়ে প্রচন্ড নির্যাতিত একজন সাংবাদিক, আমার সঙ্গে দেখা হলো কারণ বাজার একটা কফি শপে। এবং সেই কফি শপটা আমরা প্রায় ওখানে আড্ডা দিতাম, সেখানে প্রফেসর নাজমুল হাসান, কলিমুল্লাহ সহ আরো বিভিন্ন লোকজন, তারা আমরা ওখানে কফি খেতে যেতাম। সেই কফি শপে প্রথম আলোর আমার সেই পুরনো বন্ধু দেখে আমি একটু ক্ষোভ ঝালাম, বললাম যে আপনারা কি শুরু করলেন প্রথম আলো? আমি প্রথম আলো পড়া ছেড়ে দিচ্ছি, যে এই প্রথম সংখ্যাটা থেকে প্রথম আলো হার্ড পেপার আমি রাখতাম, আমি পড়ি না। আমি বললাম যে এগুলো কি রে ভাই, আপনারা প্রথম আলোর মতো পত্রিকা আপনারা সত্য তুলে ধরছেন না, এই ইউনূস গভর্নমেন্টের সময় এসে মনে হচ্ছে যে আপনারা লিখতে ভয় পাচ্ছেন। যেটা জানলাম সত্যিই তারা ভয় পাচ্ছিল। আমাকে শুধু ওই দায়িত্বশীল নিউজ ম্যানেজমেন্টের যে লোক, তিনি শুধু আমার যে বন্ধু, সে বলল যে ভাই রে, কিছুটা তো চেঞ্জ হচ্ছে, আমরা কিছু লেখার চেষ্টা করছি, দেখবেন এক দুইটা রিপোর্টের উদাহরণ দিল, বললো কিন্তু সবাই তো ভয় পায়। এই যে দেখেন না, একটা কিছু মৌলবাদের বিরুদ্ধে বললেই বলে যে আমাদের অফিসের সামনে গরু জবাই করবে। এই টেনশনই প্রথম আলোকে আজ এখানে খেয়েছে।